এক সপ্তাহ হয়েছে রাজ আর শীতলের বিয়ের। শীতলের পরিবার এখনও মেনে নেয়নি রাজকে। শীতলের সাথে তার পরিবার সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কেউ শীতলের ফেস দেখতে চায় না। শীতলের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, সেটা সোসাইটির সবাই জানে। বিয়ে না হওয়াতে সোসাইটির সবার কাছে বেশ হেনস্থ হতে হয়েছে শীতলের পরিবারকে। রাজ অনেক খুশি হয়েছে, বিকজ সে এটাই চেয়েছিল। রাজ এই কদিনে শীতলকে নানাভাবে কষ্ট দিয়েছে, নানাভাবে অপমান করেছে। শীতল মুখ বুজে সব সহ্য করছে শুধু রাজের ব্ল্যাকমেলের কারণে। রাজের কথা মতো না চলে সে সোসাইটিতে ছড়িয়ে দেবে শীতলকে কিভাবে রাজ বিয়ে করেছে। শীতলের সিচুয়েশন দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাজের নিকটতম আত্মীয় স্বজনেরা শীতলকে নানাভাবে অপমান করে বিয়ের ব্যাপারে। শীতলকে তারা বলে রাজের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। এই টাইপের অনেক কথা শুনতে হয় তাকে। সে কোনো প্রতিবাদ করতে পারে না এসবের। রাজের সব অপমান মুখ বুজে সহ্য করতে হয় তাকে। আর নীরবে সবার আড়ালে বালিশে মুখ গুজে কাঁদে। কখনো বা ওয়াশরুমে শাওয়ার সেরে চিৎকার করে, যেন কেউ না শুনতে পায়। শীতলের জীবনটা জাস্ট তেজপাতা বানিয়ে দিয়েছে রাজ। একটা প্রেস্টিটিউটের মতো ব্যবহার করে শীতলকে, যে শীতল কোনো সস্তা বস্তু। শীতল এখনও জানে না তার সাথে কেন এরকম করেছে রাজ। কি তার অপরাধ? সে যতবার রাজকে জিজ্ঞেস করেছে ততবারই রাজ তাকে বলেছে সময় হলে বলবে। তার নাকি আরও কষ্ট দেওয়ার বাকি আছে শীতলকে। তার স্বাদ মেটেনি শীতলকে কষ্ট দেওয়ার। একদিন শীতলকে নিয়ে একটা বিজনেস পার্টিতে যায় রাজ। সেখানে অনেক বিজনেসম্যানকে দেখতে পায় শীতল, যা তার পূর্ব পরিচিত। ভদ্রতার খাতিরে কথা বলতে হয় শীতলের। সেটা রাজ দেখা মাত্র এর আগে গজগজ করতে থাকে। সে শীতলকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকলো। শীতল সেদিকে খেয়াল করেনি। অনেকদিন পর বাহিরে এসে সে নিজেকে মুক্ত পাখি মনে করছে। তার ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলে। মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হলো শীতলের। পার্টিতে সবাই শীতলের প্রশংসা করেছে, যেটা রাজের ভালো লাগছে না। সে সহ্য করতে পারছে না শীতলের প্রশংসা। শীতলের বডি ফেস কণ্ঠ সব মিলিয়ে সে একটা ইউনিক পার্সন হয়ে উঠেছে পার্টিতে। সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। রাজ তো এসব দেখে একের পর এক ড্রিঙ্কস করছে। মুখে কিছু বলতেও পারছে না শীতলকে সবার সামনে। একটা লোক রাজকে বলো, মিস্টার রাজ, আপনি লাইফে একটা ভালো কাজ করেছেন মিসেস শীতলকে বিয়ে করে। ওনার মতো লেডিস কাছে পাওয়া মানে আসমান হাতে পাওয়া। আপনার সফলতা মিসেস শীতলের মতো ভাগ্যবতীর হাত দিয়েও তরতর করে উপরে উঠবেন দেখবেন। আরেকটা লোক বলো, মিস্টার রাজ, আপনার ওয়াইফ এত সুন্দর কি বলবো। দেখবেন আপনাকে ছেড়ে আবার চলে না যায়। আপনার বয়সের সাথে ওনার বয়সের তফাৎ আছে। এমন ওয়াইফরা সাধারণত সমবয়সী হাজব্যান্ড লাইক করে। ভালো করে আগলে রাখবেন আপনার ওয়াইফকে, যেন আপনাকে লাইফ থেকে বাদ না দেয়। কথাগুলো বলেই সবাই রাজকে নিয়ে হাসাহাসি করলো। শীতল একটু সাইডে আসতেই রাস্তার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় আর পার্টি থেকে কাউকে কিছু না বলে চলে আসে শীতলকে নিয়ে। রাজ রাগে চরম সীমায় পৌঁছেছে। সে শীতলের উপর প্রচণ্ড রেগে গিয়েছে। পার্টিতে যা যা হয়েছে তা সব শীতলের জন্যই হয়েছে, সেটা রাজ মনে করছে। আজকে সে শীতলকে তার জন্য একটা রূপ দেখাবে, যা শীতল ভাবতেও পারবে না। শীতল চেঞ্জ করে শুতে গেল। রাজ তখন রুমের বাহিরে ছিল। শীতল যখনই ঘুমে চোখ লেগে গেল, তখনই রাজ তাকে এক ঝটকায় বেডে বসিয়ে দিল। কি হয়েছে, ঘুমোতে দেবেন না নাকি? আমার ঘুম হারাম করে কি তুমি ঘুমাবে, তাই না? আমি কখন আপনার ঘুম হারাম করলাম? আমি এখন ঘুমাবো। আপনি বেশি খেয়ে ফেলেছেন, তাই উল্টাপাল্টা বলছেন। তুমি কি করছো, তাই না? তুমি তোমার প্রেমিকদের নিয়ে আমাকে অপমান করেছো। তোমার প্রেমিকদের সাথে যখন হাসাহাসি করছিলে তখন তোমার ঘুম কোথায় গিয়েছিল? কী সব বাজে বাজে কথা বলছেন? ওনারা সোসাইটির মান্যগণ্য লোক। ভদ্রতার খাতিরে কথা বলেছি। ওইসব জানোয়ারদের ভদ্র বলবেন না, খবরদার। সবকটা ক্যারেক্টারলেস। অন্যর বউয়ের দিকে নজর দেয় ওসব ছোট লোক। অবশ্য তোমার মতো মেয়েরা ওসব লোকদের লাই দেয়। এখন বলো, কাকে তোমার পছন্দ হয়েছে? কখন আমাকে মেরে চলে যাবে কারো সাথে? শীতল এবার রেগে রাজের গালে থাপ্পড় দিয়ে বলে, অনেক বলেছেন আপনি। আর না, এবার আমি বলবো, আপনি শুনবেন। অনেক অপমান করেছেন, কিছু বলিনি। আজকে অপমানের চরম সীমায় পৌঁছেছেন। নিজেকে সবার মতো ভাববেন না। আপনি একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভেবেছি আপনি একদিন ঠিক হবেন আর নিজের ভুল বুঝতে পারবেন, বাট আমি ভুল ছিলাম। আপনি কখনো মানুষ হবেন না। ধর্ষক কখনো মানুষ হয় না।
শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন রাজ শীতলকে এক টানে বেডে ফেলে দিল। আজকে জানোয়ার কাকে বলে তা তোমাকে দেখাবো। রাজ নিজের প্যান্টের বেল্ট খুলে হাতে নিল, নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিল। রাজ প্রচুর ড্রিঙ্কস করেছে বিধায় তার হোশ হারিয়ে ফেলেছে। এসব কি করছেন আপনি? বেল্ট দিয়ে কি করবেন? রাজ একটা ওড়না দিয়ে শীতলের হাত পা মুখ বেঁধে ফেলল, যেন চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পায়। শীতলের কিছু বোঝা ওঠার আগেই রাজ বেল্ট দিয়ে অমানুষের মতো শীতলকে আঘাত করতে থাকে। ইচ্ছে মতো আঘাত করতে থাকে শীতলকে, আর শীতল চিৎকার করে কান্না করতে থাকে, বাট কেউ শুনতে পায় না তার আওয়াজ। শীতল ব্যথায় জ্ঞান হারায় এক সময়, বাট রাজ তখনও থামেনি। সে শীতলকে মেরে মেরে লাল বসিয়ে দিচ্ছে শীতলের গায়ে। এক পর্যায়ে রাজ মাতাল হয়ে জ্ঞান হারিয়ে শীতলের পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নিজেও জানে না সে আজ কী করেছে। অমানুষের মতো শীতলকে মেরেছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে রোদ শীতলের উপর অভিমান ভুলে গিয়ে শীতলকে দেখতে যায় রাজের বাড়ি। রাত তখন 11টা হয়েছে। তার বাবার কাছ থেকে লুকিয়ে এত রাতে শীতলকে দেখতে এসেছে। রোদের খটকা লাগছে তাদের বিয়ে নিয়ে। শীতলের মতো মেয়ে এমন অবাধ্য হতে পারে না। বোনের মায়ার টানে সব ভুলে গিয়ে রাজের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে সে, শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা। রোদ ভেতরে ঢুকতে পারল না দারোয়ানের জন্য। রাজ দারোয়ানকে আগেই বলে দিয়েছে শীতলের বাড়ির কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। রোদ বাধ্য হয়ে চলে গেল রাজের বাড়ি থেকে। সকাল হয়েছে, শীতলের জ্ঞান ফিরেছে। পুরো শরীর ব্যথায় জ্বলছে, শরীরের অনেক জায়গা লাল লাল দাগ হয়ে গিয়েছে। শীতলের হাত পা বাঁধা নেই আর, মনে হয় রাজ খুলে দিয়েছে। শীতল নিজে নিজে বেড থেকে উঠে পড়ে। রাজ তখনও বেডের উপর শুয়ে ঘুমিয়ে আছে। রাজকে ঘুমন্ত অবস্থায় কি যে নিষ্পাপ লাগছিল তা বলার বাহিরে, অথচ জেগে থাকলে জানোয়ারের মতোই বিহেভিয়ার করে। শীতলের আর সহ্য হচ্ছে না, এভাবে তার জীবন রাজের অত্যাচারে চলতে পারে না। শীতলের কিছু একটা করতে হবে রাজের হাত থেকে বাঁচার জন্য। আত্মহত্যা করা মহাপাপ, তা না হলে সে কবেই এই পথ বেছে নিত। শীতলের মাথায় একটা বুদ্ধি এলো। রাজকে ঘুমন্ত অবস্থায় রেখে শীতল একটা বালিশ দিয়ে রাজের দিকে এগিয়ে গেল। শীতল স্থির করল রাজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। শীতল বালিশ নিয়ে এগুতে স্তব্ধ হয়ে গেল। তার হাত চলছে না, তার মন মানছে না রাজকে মেরে ফেলতে। হাজার হোক, শীতল তো বাঙালি মেয়ে। যে মেয়েদের স্বামী যেমন হোক না কেন তাকেই মেনে নিতে হয়, সারা জীবন তার সাথেই থাকতে হয়। রাজ ঠিক বলেছিল শীতলের সম্পর্কে। শীতল কখনো তার স্বামীকে ধোঁকা দিবে না। শীতল বালিশটা ফ্লোরে ছুঁড়ে মেরে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ালো। সেখানে বসে চিৎকার করে কান্না শুরু করলো শীতল। তার কান্না কেউ দেখতে পারছে না, একমাত্র আল্লাহ ছাড়া। তার নিজের বলতে কিছু নেই। নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে। সে মরতেও পারছে না আর বাঁচতেও পারছে না। শীতল কি করবে তা ভেবে পাচ্ছে না। কিসের দোষে এত শাস্তি তা সে এখনও জানে না। শাওয়ার করে শীতল রুমে এসে দেখে রাজ বেডে নেই, রাজের গাড়ির চাবিও নেই। শীতল গাড়ির হর্ন পেল, তার মানে রাজ বাহিরে যাচ্ছে। হঠাৎ টেলিফোনের রিং হলো। এ সময় কে ফোন করলো সেটাই ভাবছে শীতল। শীতল সংকোচ নিয়ে ফোনটা ধরল। ফোনের ওপাশে আওয়াজ শুনে শীতলের বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। শীতলের মা ফোন করেছে শীতলকে। দুজনে কান্না করে কথা বলছে। শীতলের মা শীতলকে একটা পার্কে দেখা করতে বলেছে, কি যেন জরুরি কথা বলবে শীতলকে। শীতল ফোন রেখে নিচে গেল। পুরো বাড়ি ফাঁকা। রান্নার মহিলা আর রাজের চাচা ময়মনসিংহে বেড়াতে গিয়েছে। ওখানে তাদের কি যেন কাজ আছে তাই গিয়েছে। 10টা বাজে ঘড়িতে। শীতল এখনো খায়নি। শীতল একা কি করবে তাই পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। এই রুমের চাবি রাজের কাছে থাকে, কারো ঢোকা নিষেধ এই রুমে। রাজ মাঝরাতে এখানে আসে সেটা শীতল কয়েকবার লক্ষ্য করেছে। আজকে দরজা খোলা রুমের। এই সুযোগে শীতল রুমের ভেতরে কি আছে সেটা দেখার জন্য ঢুকে পড়ে। শীতল বড্ড কৌতূহল হচ্ছে রুমের ভেতরে যাওয়ার পর। শীতল দেরি না করে সেখানে গেল। রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের রুম এটা। মেয়েদের জামা কাপড়, কসমেটিক্স দেখেই বুঝলো শীতল। শীতল বেশ ভালো করে দেখলো রুমটা। হঠাৎ টেবিলের উপর দুটো ডায়েরি দেখতে পেল। একটাতে রাজ লেখা আর একটাতে রোজা লেখা। পার্সোনাল ডায়েরি দুটোটা। শীতল ভাবল রাজের বিষয়ে এখানে কিছু থাকতে পারে। রাজের বোন কিভাবে মারা গিয়েছে সেটা শীতল জানে, বাট তবুও রোজার ডায়েরি পড়তে ইচ্ছে হলো শীতলের। শীতল প্রথমে রোজার ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আমি রোজা, বাবা মা কেউ নেই আমার,
তবে একটা ভাই আছে। বাবা মার আদরে ভাইয়া আমাকে মানুষ করেছে। ভাইয়া আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমার জন্য নিজের জীবন দিতে পারে। আমিও একজনকে ভালোবাসি। সে আমাকে ভালোবাসে কিনা তা জানি না, তবে তার চোখ দেখে বুঝেছি সে আমাকে ভালোবাসে। শীতল বুঝতে পারল রোজা একজনকে ভালোবাসে। তারপরেও কিছু পৃষ্ঠা খালি। শেষের কয়েকটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল শীতল। আমি ভাবতাম সে আমাকে ভালোবাসতো, বাট আজ জানতে পারলাম সে আমাকে একটু ভালোবাসে না। আমি আমার এই জীবন আর রাখবো না ভাইয়া, আমাকে মাফ করে দিও। শীতল বুঝতে পারল রোজা আত্মহত্যা করেছে, বাট সে যাকে ভালোবাসতো তার নাম না লেখা থাকায় শীতল তা জানতে পারল না। এরপর শীতল রাজের ডায়েরি খুলে পড়তে শুরু করলো। রাজ, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। তার জন্য জীবনের সব সুখ কোরবানি দিতে পারি। আমি খুব রাগী, জেদি আর কঠোর টাইপ, বাট আমার এই কঠোর টাইপে সুখের পরশ নিয়ে এলো আমার ভালোবাসা শীতল। আই লাভ ইউ ভেরি মাচ স্যার। যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই। আজও আমি আমার ভালোবাসাকে নিজের মনের কথা বলতে পারিনি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন এলোমেলো চুলে ওকে এত সুন্দর লাগছিল যে ইচ্ছে হচ্ছিল এখনই বিয়ে করে ওর সৌন্দর্য ডুব দিই। পরে জানতে পারলাম ও আমার জানের জিগার দোস্ত রোদের বোন। পরের ডায়েরিতে আমি তোমাকে ভালোবাসি শীতল লেখা ছিল। শীতল রাজের ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি রাজ তাকে কখনো ভালোবাসতো। এখন তার কিছু রহস্য খুলছে। রাজ মাঝে মাঝে ভার্সিটিতে যেত, শীতলের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো। এমনকি প্রাইভেট কোচিংয়েও রাজ দাঁড়িয়ে থাকতো। শীতলের জন্যই রাজ দাঁড়িয়ে থাকতো, সেটা আর বুঝতে বাকি রইল না। শীতলের মাথায় এক গাদা প্রশ্ন ঘুরছে। রাজ তাকে এতই ভালোবাসে, তাকে ধর্ষণ করলো কেন? জীবন গেলেও কেউ তার ভালোবাসাকে অপমান করে না, তাহলে রাজ এমন করলো কেন? কী কারণ থাকতে পারে ওর? পুরো ডায়েরি পড়লেই এই রহস্য জানা যাবে। শীতল আবারও ডায়েরি পড়া শুরু করলো। ঠিক তখনই রাজের গাড়ির হর্ন বাজলো। শীতল ভয়ে তাড়াতাড়ি ডায়েরি রেখে রুম থেকে বেরিয়ে এলো। শীতল রুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাজ রুমে এসে শীতলকে ডাকলো। শীতল সঙ্গে সঙ্গে রাজের সামনে এসে হাজির হলো। শীতল রাজের দিকে তাকিয়ে রাজকে বোঝার চেষ্টা করছে। রাজ তুড়ি মেরে শীতলকে বাস্তবে নিয়ে এলো। কি হয়েছে ডার্লিং, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কেন আপনার দিকে তাকাতে যাব? কিছুটা লজ্জা পেয়ে শীতল কথাটা বলল। যেভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল তুমি আমার প্রেমে পড়েছ। আমি আপনার প্রেমে পড়ব? দেশে কি লোকের অভাব পড়েছে? শীতল লক্ষ্য করলো কালকের রাজ যা করলো তার কোনো অনুতাপ নেই রাজের। মনে হয় নেশায় মাতাল হয়ে সব ভুলে গিয়েছে রাজ। কি ব্যাপার, তোমার গায়ে এগুলো কিসের দাগ? এসব বুঝেছি, এসব আমার উপর রেগে করেছো তাই না? শীতল আবার বুঝতে পারলো রাজের রাতের কথা কিছু মনে নেই। আমার গায়ে আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? রাজ শীতলের কথা শেষ হতেই শীতলকে বিছানায় ফেলে দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরল। শীতলের ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। কতবার বলবো তুমি আমার সম্পত্তি, তোমার উপর কারো অধিকার নেই, স্বয়ং তোমারও। তোমার উপর শুধু আমার অধিকার। এই রাজ হলো তোমার মালিক। আমার যা ইচ্ছে তাই করব তোমার সাথে। তোমাকে মারবো, কাটবো, তারপর আমি এবার জোড়া লাগাবো। বুঝতে পেরেছ কি বলেছি তোমায়? শীতল মাথা নাড়ালো। রাজ আবার বলতে শুরু করলো, কাল পার্টিতে তুমি যা করেছো তা এখনো ভুলিনি আমি। সবার সাথে হেসে হেসে কথা বলেছিলে, আমার সাথে তো কখনো হেসে কথা বলো না। আর যদি কখনো দেখি কারোর সাথে কথা বলতে, তাহলে তোমাকে জবাই করে কবর দেব। রাজের কথাগুলো শুনে শীতলের হার্ট ধক ধক করছে। কখনো কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি তোমায়। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। মনে রাখবে আমার নজর সবসময় তোমার উপর, বিকজ আমি তোমাকে। রাজের গলে আটকে গেল।